নমস্কার। ৩২.৫ ভাজার আসরে আপনাদের স্বাগত। ১৯৩২ সালের ১লা ডিসেম্বর কলকাতায় এক শিক্ষক পরিবারে জন্মগ্রহণ করেন অদৃশ বর্ধন। বাবা অনিল বর্ধন পেশায় ছিলেন স্কুল শিক্ষক, আর স্বামী বিবেকানন্দের প্রেরণায় উদ্বুদ্ধ ঠাকুরদা চণ্ডীচরণ বর্ধন কলকাতার বউবাজারে সার্পেন্টাইন লেনে হিন্দু বয়েজ স্কুল নামের একটি বিদ্যালয় চালাতেন। ঠাকুরদার প্রতিষ্ঠিত স্কুলেই অদৃশ বর্ধনের প্রাথমিক শিক্ষা লাভ হয়। মণিমালা নামক এক ব্রতচারীর দলের সঙ্গে যুক্ত ছিলেন ছোটবেলা থেকেই। এখানে কাজ করেছিলেন বিমল চন্দ্র ঘোষ ওরফে মৌমাছির সাথে। স্কটল্যান্ডে জুট টেকনোলজি পড়ার যোগ্যতা দেখিয়েও বঞ্চিত হন তিনি। তারপরেই ঝাঁপিয়ে পড়েন কর্মজীবনে। ছোটবেলা থেকেই তার অজানার প্রতি ছিল দুর্নিবার আকর্ষণ। শিবরাম চক্রবর্তীর বাড়ি থেকে পালিয়ে পড়ে অ্যাডভেঞ্চারের টানে ২০ বছর বয়সে পালিয়ে গিয়েছিলেন বোম্বে শহরে। বোম্বেতে নানা রকম চাকরি করে শেষে ঢোকেন ক্যালকাটা কেমিক্যালে। কর্মসূত্রে থাকতেন ব্যাঙ্গালোরে এবং ঘোরাফেরা করতেন দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায়। সেই সময় মূলত লেখালেখি শুরু করেন অবসর সময় কাটাতে। সাহিত্যের প্রতি তার অক্ষুণ্ণ ভালোবাসা তো ছিলই, সঙ্গে ছিল সায়েন্স ফিকশনের প্রতি গভীর প্রেম। সেই সূত্রেই তিনি শুরু করেন সায়েন্স ফিকশন নিয়ে লেখালেখি। তবে জীবনের প্রথম গল্প ছিল ভূতের গল্প। তার নাম পোড়ো বাড়ির খাঁড়া। চাকরি সূত্রে বোম্বেতে থাকাকালীন লেখেন প্রথম গোয়েন্দা গল্প ১৯৬০ সালে উল্টো রথ পত্রিকায় একটি প্রতিযোগিতায়, যার নাম আমার বান্ধবী সুনন্দা। বিদেশে যখন সায়েন্স ফিকশনের স্বর্ণযুগ চলছে, তখন বাংলা সাহিত্যে সায়েন্স ফিকশন ধারায় তেমন লেখালেখি ছিল না। অদৃশ বর্ধন প্রথম সৃষ্টি করলেন সায়েন্স ফিকশনের বাংলা প্রতিশব্দ কল্পবিজ্ঞান শব্দবন্ধটি। এর আগে বাংলায় সায়েন্স ফিকশনের গল্প পরিচিত ছিল বিজ্ঞান ভিত্তিক কাহিনী নামে। কল্পবিজ্ঞান যে মহাকাশ যুগের রূপকথা, একথা তিনিই প্রথম বলেন। জীবনযাপনে যে বেপরোয়া সাহসী বলিষ্ঠ মনোভাব ছিল তার, সেই গুণের প্রতিফলন ঘটেছে তার লেখাতেও। এই জন্যই তিনি অনায়াস বিচরণ করতে পেরেছেন বিজ্ঞান, কল্পবিজ্ঞান, অতীন্দ্রিয় জগৎ, অতিপ্রাকৃত, অনুবাদের ভূমিতে, আর সব ক্ষেত্রেই পেয়েছেন স্বীকৃতি। তার লেখা নিতঙ্কই বাংলায় প্রথম গুপ্ত বিজ্ঞান নিয়ে লেখা শ্বাসরোধী কাহিনী। তিনি কল্পবিজ্ঞানের গল্প লিখতে শুরু করেন ৬০-এর দশকের শুরুতে। তার প্রকাশিত বইয়ের সংখ্যা ১৫০-র ওপরে। বিজ্ঞানের রাজত্বে ছোটদের মন টানার জন্য হাসি ঠাট্টা কৌতুক পরিহাসের মোড়কে বৈজ্ঞানিক অ্যাডভেঞ্চারের নায়ক হিসেবে খাড়া করেছিলেন এক শ্রীহীন আধবুড়ো ফোকলা আদ্যন্ত বাঙালি প্রণাবজ, অর্থাৎ প্রফেসর নাটবল্টু চক্রকে, যার নাম শুনলেই ছেলেমেয়েরা বুঝতে পারে মানুষটা যত সব উদ্ভট সৃষ্টি ছাড়া ব্যাপার নিয়ে গবেষণা করেন। বাঙালি বৈজ্ঞানিক যে ফেলনা নয়, সেটা বোঝানোর উদ্দেশ্যই ছিল লেখকের মনের মধ্যে। সেই সঙ্গে বাঙালি ছেড়ে যে কতখানি ডানপিটে হতে পারে তা তুলে ধরার জন্য তিনি নিয়ে আসেন প্রফেসরের সঙ্গী বোম্বেটে টাইপের মারকুটে দুঃসাহসী দীননাথ নাথকে। হাসি ঠাট্টা কৌতুক পরিহাসের মোড়কে পরিবেশিত প্রফেসর আর দীননাথের কাহিনী মন জয় করেছে বড়দেরও। তার সৃষ্ট চরিত্র ইন্দ্রনাথ রুদ্র, ফাদার ঘনশ্যাম, প্রফেসর নাটবল্টু চক্র, রাজা কঙ্ক, ০০ গজানন, চাণক্য চাকলাদার আজও মানুষের মনের অন্দরে বাসা বেঁধে আছে। ভূতের গল্প যেমন ভূতেদের জন্য নয়, ঠিক তেমনি কল্পবিজ্ঞানও বৈজ্ঞানিকদের জন্য নয়। এমন আপ্তবাক্য মাথায় রেখেই ১৯৬৩ সালের জানুয়ারি মাসে আকাশ সেন ছদ্মনামে
অদৃশ বর্ধন সূচনা করেন ভারতের প্রথম কল্পবিজ্ঞান পত্রিকা আশ্চর্য। এটি একটি মাসিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে। এরই সঙ্গে তিনি স্থাপন করেন আলফা বিটা পাবলিকেশনস নামে একটি প্রকাশনা সংস্থা। 1967 সালে এই প্রকাশনা থেকে শুরু হয় নাইস বুক ক্লাব। আলফা বিটা প্রকাশন থেকে আস্তে আস্তে প্রকাশিত হতে শুরু হয় কল্পবিজ্ঞানের সাথে সাথে সাহিত্যের বিভিন্ন ধারার পুস্তক। আর কল্পবিজ্ঞানের জন্য রকেট সিরিজের বইগুলি ভীষণ জনপ্রিয় হয় পাঠক মহলে। অদৃশবাবু তার স্মৃতিচারণায় বলেছেন, আজকের দিনে মনে পড়ে আশ্চর্য প্রকাশনার প্রথম দিনের কথা। প্রথম সংখ্যাটির আত্মপ্রকাশের পর সে কি আলোড়ন, কি রোমাঞ্চ, কি চাঞ্চল্য সাহিত্য মহলে। তেমনি তার আশেপাশে কি উন্নাসিকতা, সতর্কিত সন্দেহ, কত তাচ্ছিল্যের মৃদু হাস্য পরিহাস। অবশ্য সংবাদপত্রের ফিচার কলমে সপ্রশংস সুরে এই দুঃসাহসের উল্লেখ হলো, শুভেচ্ছার সঙ্গে মূল্যবান পরামর্শ বর্ষিত হলো, উজ্জ্বল সম্ভাবনার কথা স্মরণ করিয়ে দেওয়া হলো, আশা করা হলো বস্তা পচা সাহিত্যের দুর্গন্ধ দূরীকরণের একটা সঠিক প্রচেষ্টা এবার শুরু হলো। অতি অল্প দিনের মধ্যেই আশ্চর্য জনচিত্তে স্থান করে নিয়েছিল। পত্রিকা প্রকাশের প্রথম থেকেই প্রধান উপদেষ্টা ছিলেন প্রেমেন্দ্র মিত্র, আর শিল্প উপদেষ্টা ছিলেন চন্দ্রনাথ দে। আশ্চর্য পত্রিকার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সত্যজিৎ রায়। আশ্চর্য পত্রিকার নামাঙ্করণ করেন বিমল দাস। শুধু পত্রিকা প্রকাশই নয়, সমাজে সর্বক্ষেত্রে বাংলা কল্পবিজ্ঞানের প্রসারের জন্য সচেষ্ট হয়েছিলেন অদৃশ বর্ধন। তারই প্রচেষ্টায় মূলত আশ্চর্যের লেখকদের নিয়ে 1965 সালের 3রা মার্চ আকাশবাণী কলকাতাতে সম্প্রচারিত হয় সাহিত্য বাসর অনুষ্ঠান। গল্পের নাম ছিল বাঙালি মহাকাশচারী। গল্প লিখন এবং পাঠে অংশ নিয়েছিলেন 3 সাহিত্যিক, যথা প্রেমেন্দ্র মিত্র, অদৃশ বর্ধন এবং দিলীপ রায়চৌধুরী। প্রথমবারের সাফল্যের পরে দ্বিতীয় গল্প সবুজ মানুষ পাঠ হয় 16 ফেব্রুয়ারি 1966 সালে। গল্প লিখন এবং পাঠে অংশ নিয়েছিলেন 4 বিখ্যাত সাহিত্যিক, সত্যজিৎ রায়, প্রেমেন্দ্র মিত্র, অদৃশ বর্ধন এবং দিলীপ রায়চৌধুরী। এই কাহিনীর মূল পরিকল্পনা করেছিলেন প্রেমেন্দ্র মিত্র, নামকরণও তারই করা। 1965 সালে কল্পবিজ্ঞানকে মানুষের মধ্যে ছড়িয়ে দেবার আরেক অসামান্য পরিকল্পনা নিয়ে অদৃশ বর্ধন যান বিশ্ববিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের বাড়ি। 1966 সালের 26 ফেব্রুয়ারি তাদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ভারতের তথা বিশ্বের সর্বপ্রথম সায়েন্স ফিকশন সিনে ক্লাব, যার উদ্দেশ্য সারা পৃথিবী থেকে বাছাই করা ভালো ভালো সায়েন্স ফিকশন ফিল্মের প্রদর্শনী করা এবং সায়েন্স ফিকশনকে জনপ্রিয় করে তোলা। 1966 সাল থেকে আশ্চর্যের উদ্যোগেই বাংলায় শুরু হয় মাসিক পত্রিকা, আকাশবাণী এবং ছায়াছবি, এই 3 পথে সায়েন্স ফিকশনের জয়যাত্রা। অদৃশ বর্ধন সারা জীবনে পেয়েছেন অসংখ্য পুরস্কার আর সম্মান। কাজের স্বীকৃতি স্বরূপ তিনি লাভ করেন দক্ষিণী বার্তা ও কিশোর জ্ঞান বিজ্ঞান পুরস্কার। এছাড়াও অনির্বাণ ও চিলড্রেন্স ডিটেকটিভের পক্ষ থেকে গুণী বন্দনা, দীনেশচন্দ্র স্মৃতি পুরস্কার, রণজিৎ স্মৃতি পুরস্কার, মৌমাছি স্মৃতি পুরস্কার, রোটারি ক্লাব সম্মান প্রভৃতি পুরস্কারে ভূষিত হন তিনি। 1976 সালে কলকাতায় তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে ঘরোয়া বৈঠকে সায়েন্স ফিকশন প্রসঙ্গে আলোচনাও করেন। সুইডেন থেকে প্রকাশিত এনসাইক্লোপিডিয়া অফ সায়েন্স ফিকশনে অদৃশ বর্ধনের পরিচিতি আছে। অদৃশ বর্ধনের বর্তমান বয়স 85 কোঠায়। বয়সজনিত রোগের প্রাদুর্ভাবে তিনি কর্মক্ষমতা হারিয়েছেন স্মৃতিশক্তিও। তা সত্ত্বেও কল্পবিজ্ঞানের নামে তিনি ছোট শিশুর মতোই উদ্বেল উচ্ছ্বসিত হয়ে ওঠেন।
এক কিংবদন্তি লেখক, যিনি যৌবনেই তৈরি করেছেন কল্পবিজ্ঞান শব্দবন্ধটি, যিনি আজীবন এই বিশেষ ধারাটিকে বাংলা সাহিত্যের একটি বিশেষ ঘরানার মর্যাদায় উন্নীত করে গেছেন। বাঙালি পাঠকের মনে এই সাহিত্যের রসসঞ্চার ঘটিয়েছেন তার বিপুল কর্মোদ্যোগের মাধ্যমে। তিনি যতই শারীরিকভাবে অথর্ব হয়ে পড়ুন, মানসিকভাবে যতই নুব্জ হন না কেন, বাংলা কল্পবিজ্ঞান যতদিন থাকবে, অদৃশ বর্ধনের নাম ও কাজ পরম শ্রদ্ধায় উচ্চারিত, লিখিত এবং পঠিত হতে থাকবে। আজকের গল্প অদৃশ বর্ধনের লেখা অদৃশ্য অবতার। গল্পটি আমরা নিয়েছি নির্মল বুক এজেন্সি থেকে প্রকাশিত সেরা কল্পবিজ্ঞানের গল্প বইটি থেকে। শুরু হচ্ছে অদৃশ বর্ধনের লেখা কল্পবিজ্ঞানের গল্প অদৃশ্য অবতার। এপ্রিল 4, 1992 শনিবার। প্রফেসর বলেছিলেন, দীননাথ, যেখানে যাচ্ছ সেখানেই রয়েছে অদৃশ্য অবতারের মূল ঘাঁটি। ডায়েরি লিখবে রোজ, অদ্ভুত যা কিছু দেখবে লিখে রাখবে, সব আমার জানা দরকার। আমার কিন্তু তা মনে হচ্ছে না। যে আতঙ্ক গোটা তল্লাট জুড়ে দেখা দিয়েছে তার উৎপত্তি এখানে নয়, অন্য কোথাও। ব্যাপারটা জানলাম এইভাবে। জঙ্গলের ভেতরে আমি ঢুকিনি, স্রেফ ভয়। এশিয়ার সবচেয়ে গভীর জঙ্গল এটা। প্রায় 50 বর্গমাইল জায়গা জুড়ে দুর্দণ্ড প্রতাপে রাজত্ব চালিয়ে যাচ্ছে গাছপালা। দিনের বেলা কাঠুরে ঢুকতে ভয় পায়, চোরা শিকারীরা দূর থেকেই ভয়ানক এই জঙ্গলকে নমস্কার করে সরে পড়ে। অথচ এই জঙ্গল এই ভারতে। কত যে রহস্য আজও তিমিরে ঢাকা রয়েছে, আজও এই ভারতে, তা যদি কেউ জানতো। তবু আমাকে ভাবতে হচ্ছে ভারতের বাইরের কথা। আমার মন বলছে অদৃশ্য অবতারকে আমদানি করা হয়েছে ভারতের বাইরে থেকে। বিকট ওই মরা দেখবার পর থেকেই সন্দেহটা শিকড় গেড়েছিল মাথায়। তারপর পকেটে পেলাম তার নাম। আমার প্ল্যান ছিল দিনের বেলায় চক্কর মারবো জঙ্গল ঘিরে, রাত ঘনিয়ে আসার আগেই পালাবো। জঙ্গলকে বেশ খানিকটা দূরে রেখে আমি হাঁটছিলাম। আমার কাঁধে ঝুলছে শটগান, পিঠে ব্যাগ আর গলায় দূরবীন। হঠাৎ দূরবীনের মধ্যে দিয়ে দেখলাম একটা সাদা জিনিস পড়ে রয়েছে জঙ্গলের ঠিক বাইরে। দেখেছিলাম দূরবীনের মধ্যে দিয়ে। সামনে একটা মাটির ঢিপি, ঢাকায় পুরো দেখতে পাচ্ছিলাম না। ঢিপির সামনে দিয়ে একটু এগিয়ে গেলাম। এবার দূরবীনে স্পষ্ট দেখা গেল জিনিসটাকে। সাদা কোট প্যান্ট পরা একটা লোক উপুর হয়ে শুয়ে রয়েছে। তার দুটো হাত সামনের দিকে ছড়ানো, মাটি খামচে রয়েছে, পায়ে কালো বুট জুতো। লোকটা নড়ছে না। এতক্ষণ একইভাবে যখন পড়ে আছে তখন নিশ্চয়ই মরে গেছে। মরাই যদি হয়, শকুনি দেখা দেয়নি কেন? নাকি এ জঙ্গলকে শকুনিরাও ভয় পায়? মরাটা একইভাবে পড়ে আছে। একটু একটু করে সাহস ফিরে আসছিল। দূরবীন গলায় ঝুলিয়ে কাঁধের শটগান নিয়েছিলাম হাতে। ট্রিগার টিপলেই গোটা বারো গরম শীষে বেরিয়ে যাবে। যে বাছাধনী তেড়ে আসুক, টিপ ঠিক না থাকলেও জখম সে হবেই। হাত যে কাঁপছে তা তো বুঝতেই পারছিলাম। কিন্তু বোবা গাছগুলো লাফিয়ে ঘাড়ে পড়েনি, যদিও প্রতি মুহূর্তে সেই রকমই মনে হচ্ছিল। ঘন ঘন চোখ চলে যাচ্ছিল গাছতলার ছায়া মায়ার দিকে। স্পষ্ট মনে হচ্ছিল কারা যেন ওত পেতে রয়েছে সেখানে। ছায়া দেখে যারা চমকায় তারা ভীতু, আর আমি চমকাচ্ছি গাছের ছায়া দেখে। এ কথা
কাউকে বলা যায় না। মরাটার হাত 10 দূরে এসে সেকেন্ড খানেক থমকে দাঁড়িয়েছিলাম। ভয় হচ্ছিল যদি লাফিয়ে উঠে ক্যাক করে চেপে ধরে। শর্টগান টিপ করে ধরে গলাটাকে কর্কশ করে বলেছিলাম, হু আর ইউ, স্ট্যান্ড আপ। বলেছিলাম ইংরেজিতে, আমার বিদ্যে ওই পর্যন্ত, অন্য কোনো ভাষাও জানি না। মরা উঠে দাঁড়ায়নি। আমি তখন 3 লাফে পৌঁছেছিলাম তার পাশে। শর্টগান মাথার দিকে টিপ করে ধরে পা দিয়ে চিৎ করে শুইয়ে দিয়েছিলাম বডিটাকে। নিশ্চয়ই আমি চেঁচিয়ে উঠেছিলাম, কিন্তু আমার গলা দিয়ে আওয়াজ বেরোয়নি। আমার শর্টগানের নলছে তাক করে রয়েছে একটা কঙ্কাল করটিকে। পুরো করটি নয়, মাথা ভর্তি সোনালি চুল যেমন তেমনই রয়েছে, দুপাশের কানও রয়েছে। নেই শুধু কপাল, চোখ, গাল, নাক, মুখ, চিবুক। সেখানে শুধু হাড়। গোল করে মুখের চামড়া কেউ যেন তুলে নিয়ে গেছে। ছাড়িয়ে নেয়নি, সেক্ষেত্রে একটু আধটু মাংস লেগে থাকতো সাদা হাড়। কিভাবে নিয়েছে তা আমার মাথায় এলো না। সাদা হাড় মাঝে মাঝে যেন খুবলে গেছে। এমন একটা জিনিস গোল হয়ে মুখখানাকে চামড়াহীন করে গেছে, যে জিনিস শক্ত হাড়কেও খইয়ে দিতে পারে। নাকের তরুণাস্থি পর্যন্ত অদৃশ্য। চোখও নেই, নেই ঠোঁট, জিভ। চোখের ফুটো দিয়ে দেখা যাচ্ছে খুনির ভেতর পর্যন্ত। এক কণা মগজও নেই সেখানে, পুরো ব্রেনটাই অদৃশ্য। ঠকঠক করে কাঁপছিলাম আমি। এক হাতে শর্টগান ধরে আর এক হাতে লোকটার কোট আর প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে দিয়েছিলাম। রুমাল আর মানি ব্যাগ ছাড়া কিচ্ছু পাইনি। মানি ব্যাগে খান কয়েক কার্ড দেখেছিলাম, লোকটার ভিজিটিং কার্ড। নাম তার ফ্রেড স্যাভেজ। ঠিকানা দেখে কিছু বুঝলাম না। উলসথ্রপ। বাড়ির নাম না জায়গার নাম? প্রফেসরকে জিজ্ঞেস করতে হবে। এপ্রিল 7, 1992, মঙ্গলবার। প্রফেসর বললেন, মরা দেখে তুমি পালিয়ে এলে? এই জন্যে প্রফেসরকে আমি দু চোখে দেখতে পারি না। টিটকিরি যখন দেন গলায় তখন ছুরি চলে, মেজাজ ঠিক রাখা যায় না। তা সত্ত্বেও মাথা ঠান্ডা রাখলাম। বললাম, উলসথ্রপ কি জিনিস? উজবুক কি সাধে বলি? তেতেপুরে এসে এইরকম অভ্যর্থনা? গলা চড়িয়ে বলেছিলাম, প্রফেসর, আমি কিন্তু ভয়ে আধখানা হয়ে রয়েছি। আমার পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে নিয়ে বুড়ো বললে, দেখে তো মনে হচ্ছে না। হাজার হোক তুমি হলে গিয়ে গ্রেট দীননাথ নাগ। তবে হ্যাঁ, তোমাকে বলেছিলাম যা দেখবে তা খুঁটিয়ে লিখবে। লিখেছি। যা দেখনি সেটা তো খুঁটিয়ে লেখা উচিত ছিল না, না? যা দেখিনি মানে? অদৃশ্য অবতারকে? তোমার মুন্ডু, রক্ত দেখেছ? রক্ত? মুখ থেকে চামড়া, খুলি থেকে ব্রেন, কোটর থেকে চোখ সব উপড়ে নিয়ে গেছে, রক্ত ফেলে যায়নি? হাঁ করে তাকিয়েছিলাম প্রফেসরের স্থির দুটো চোখের দিকে। সত্যি তো, অমন পরিপাটিভাবে ছাল ছাড়ানোর পর তো রক্ত লেগে থাকা উচিত। সাদা কোট প্যান্ট। চোখের সামনে ভেসে উঠেছিল
সাহেবের কোট আর শার্ট দুটোই ধপধপে সাদা, এক ফোঁটা রক্ত কোথাও পড়েনি। হতভম্ব হয়ে চেয়ে রয়েছি দেখে মনটা বোধহয় নরম হলো প্রফেসরের। চাহনিও আর হৃদয় ফোঁড়া রইল না। বললেন, চলো আমি নিজে গিয়ে দেখে আসি। আঁতকে উঠেছিলাম। ওই জঙ্গলে একদিন পর ডেড বডি কি থাকবে? গোয়ার প্রফেসর কোনো কথা শুনলেন না। এপ্রিল 14, 1992, মঙ্গলবার। জঙ্গলের দিকে এইটাই শেষ গ্রাম, আদিবাসীদের গ্রাম। রামনবমীর পুজো চলছে সকাল থেকে। মোড়লকে পাকড়াও করে গাছতলার বেদিতে ঘণ্টা কয়েক বসেছিলেন প্রফেসর, পাশে আমি। অনেক খবর পাওয়া গেল। ফ্রেড স্যাভেজ সাহেব দিন 10 আগে এখানে এসেছিল, জিপে চেপে, নিজে চালিয়ে। ঝোপের মধ্যে রয়েছে সেই জিপ। আমরা দেখলাম গাছতলায় বসেই। সাহেবের কথা কিচ্ছু বোঝেনি মোড়ল। সঙ্গে একটা লোক ছিল, বাঙালি বাবু। সেই লোকটাই বলেছিল সাহেব ওই জঙ্গল দেখতে এসেছে, একা যাবে। মোড়ল বারণ করেছিল। মাস কয়েক ধরে যে উৎপাত চলছে জঙ্গলের চারপাশের গ্রামগুলোয়, নিশ্চয়ই তার গোড়া রয়েছে জঙ্গলের মধ্যে। প্রফেসর বললেন, গ্রামকে গ্রাম ফাঁকা হয়ে যাচ্ছে রাতারাতি। গরু ছাগল অদৃশ্য হয়ে যাচ্ছে, অথচ খুঁটিতে বাঁধা রয়েছে গলার দড়ি। হাঁস পর্যন্ত এতে বাঁধা, ঠিক যেন মুন্ডুটা সরু হয়ে গিয়ে ফাঁসের মধ্যে দিয়ে গলে বেরিয়ে গেছে। এই তো। মোড়ল অবাক হয়ে বললেন, আপনি জানেন? গোটা পৃথিবীর বৈজ্ঞানিকরা জেনে ফেলেছে। তা সেই বাঙালি বাবুটা কোথায়? আমার দিকে আঙ্গুল তুলে মোড়ল বললে, ইনি যেদিন এলেন তার আগের দিন তিনিও গেলেন জঙ্গলে সাহেবকে খুঁজতে। ফিরে আসেননি? না, এই বাবুকে অত কথা বলিনি। জঙ্গলে যেতে শুধু বারণ করেছিল, তা উনি শোনেননি। ফিরে এলেন পাগলের মতো। আমাদের কারুর সঙ্গে কথা কইলেন না, ঢক ঢক করে জল খেয়েই পালিয়ে গেলেন। পালিয়ে যায়নি, গম্ভীরভাবে বললাম। প্রফেসরকে দেখিয়ে, একে ডাকতে গেছিলাম। মুচকি হেসে মোড়ল বললে, কিন্তু আপনার কাঁসা খুলে গেছিল, বুঝতেও পারেননি। প্রফেসর তাড়াতাড়ি বললেন, আমরাও যাচ্ছি জঙ্গলে। চোখ কপালে তুলে মোড়ল বললে, পাগল নাকি? ফ্রেড স্যাভেজের ডেড বডির কাছে প্রফেসরকে নিয়ে এসেছিলাম কিছুক্ষণ পরে। নতুন একটা দৃশ্য দেখলাম। সাহেবের কোট প্যান্ট মোজা জুতো যেমন তেমনই আছে, একটুও সরে যায়নি বা লাট খায়নি। নেই শুধু গায়ের চামড়া আর মাংস, আছে শুধু কঙ্কাল। রক্ত ঢক্ত কিচ্ছু নেই। চিবুক খুঁড়তে খুঁড়তে থমথমে জঙ্গলের দিকে চেয়ে রইলেন প্রফেসর। এপ্রিল 18, 1992, শনিবার। প্রফেসর কেরামতি দেখালেন বটে। লোকে বিদেশ যেতে গেলে কত কাঠখড় পোড়ায়, উনি শুধু টেলিফোন তুললেন, সব ব্যবস্থা হয়ে গেল। ইংল্যান্ডের মাটিতে পা দিয়ে প্রথমেই জিজ্ঞেস করেছিলেন, এখনো বলেননি কিন্তু উলস্ট্রপ কি জিনিস। অনুকম্পার চোখে চেয়েছিলেন প্রফেসর, আর আমি কথা বাড়াইনি। এপ্রিল 19, 1992, রবিবার।
গ্রামের মধ্যে যখন গাড়ি ঢুকেছে তখন দেখেছিলাম একটা কাঠের সাদা সিধে ফলকে ইংরেজিতে লেখা রয়েছে উলস্ট্রপ ম্যানর। সাহেবের ভিজিটিং কার্ডে লেখা ছিল শুধু উলস্ট্রপ। প্রফেসরের মুখের দিকে তাকালাম, চিন্তায় ডুবে রয়েছে। খিঁচুনি খাবার ভয়ে কথা বললাম না। গ্রামটা খুব ছোট্ট, রাস্তাঘাটে লোকজন নেই। রাস্তা যদিও খুব সরু, পাড়াগাঁয়ের রাস্তা যেরকম হয়, তবে বাংলার পাড়াগাঁর মতো ময়লা ছড়ানো নয়, ঝকঝক তকতক করছে। গাড়ি এসে দাঁড়ালো একটা বড় বাড়ির সামনে। ওপরে লাল টালি, দুপাশে ঢালু হয়ে নেমে গেছে। দুই প্রান্তে ইটের চিমনি, সামনে ছোট বাগান, ফটক শেকল দিয়ে বাঁধা। একটা বোর্ডে ইংরেজিতে লেখা এপ্রিল অবধি বন্ধ। গাড়ি থেকে নামলেন প্রফেসর। উনি চেয়ে আছেন বাগানের একটা গাছের দিকে। আপেল গাছ, ছোট ছোট আপেল ঝুলছে, তলায় একটা লোহার বেঞ্চি পাতা। আমাকে বললেন, প্রণাম করো। আমি নিশ্চয়ই ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলাম। কেউ কোথাও নেই, কাকে প্রণাম করব? উনি তা বুঝলেন, বললেন, ওই আপেল গাছ, লোহার বেঞ্চি আর বাড়িটাকে প্রণাম করো। কেন? নিউটন জন্মেছিলেন এই বাড়িতে। ওই লোহার বেঞ্চিতে উনি বসেছিলেন, গাছ থেকে আপেল পড়েছিল তার সামনে। প্রণাম করলাম। সারা গায়ে রোমাঞ্চ দেখা দিল। বললাম, উলস্ট্রপ তাহলে একটা জায়গা, নিউটনের জন্মস্থান? ফ্রেড স্যাভেজ সাহেব এই গ্রামের মানুষ? হ্যাঁ, এইবার চলো খোঁজা যাক তার বাড়ি। পাশের কাঁচা গলি দিয়ে বেরিয়ে এলো মাঝবয়সী এক ইংরেজ। আমাদের সামনে এসে বললে, আর দিন কয়েক পরেই গেট খুলবে। প্রফেসর বললেন, জানি, কিন্তু আমরা এসেছি ফ্রেড স্যাভেজের বাড়ি দেখতে। আধবুড়ো সাহেব চোখ সরু করে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, সে তো নেই। জানি, বাড়ির লোককে খবরটা দিতে এসেছি। কি খবর? ফ্রেড স্যাভেজ মারা গেছেন। চমকে উঠল আধবুড়ো সাহেব, মুখের হাসি মিলিয়ে গেল, এখন চোখ ছলছল করছে। ধরা গলায় বললে, জানতাম জানতাম তাই হবে। মারা গেল কোথায়? ইন্ডিয়ায়। আপনি জানতেন উনি মারা যাবেন? জানতাম, কেননা আমি ওর ভাই। আসুন, সব বলছি। কাঁচা গলিতেই ফের ঢুকলাম। একটু গিয়ে একটা আস্তাবল, পুরনো, তার পেছনে একটা বাড়ি, একই রকম জীর্ণ, বাগানে আগাছা। এই বাড়ির দোতলায় বসে শুনলাম ফ্রেড স্যাভেজের কাহিনী। ছেলেবেলা থেকেই তার মাথার গোলমাল ছিল। নিজেকে বলতো এ জন্মের নিউটন। আগের জন্মে থাকতো বড় বাড়িটায়, অনেক বড় বৈজ্ঞানিক ছিল। এ জন্মেও নাকি সে বৈজ্ঞানিক হবে। মা বাপ মরা এই পাগল ভাইটাকে বুকে পিঠে করে মানুষ করেছিল জ্যাক স্যাভেজ। গায়ের লোক বিদ্রুপ করত বলে ভাইকে সে পাঠিয়ে দিয়েছিল লিঙ্কন শহরে। তারপর যায় বার্মিংহ্যামের কাছে ওয়ারউইক বিশ্ববিদ্যালয়। পড়াশোনায় আশ্চর্য মেধা দেখিয়ে ফিরে এলো ফ্রেড স্যাভেজ গ্রামের বাড়িতে।
কিন্তু কারুর সঙ্গে মেলামেশা করত না। মাঝে মাঝে দিন কয়েকের জন্য উধাও হয়ে যেত, ফিরে আসতো কালি ঝুলি মেখে, কিন্তু কিছুই বলতো না দাদাকে। চিলেকোঠার ঘরে ছোট্ট ল্যাবরেটরিতে বসে খুটখাট করত দিন রাত। তারপর একদিন উধাও হয়ে গেল ফ্রেড। একটা চিরকুটে শুধু লিখে গেল, ডার্বিশায়ারের আতঙ্করা এবার গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। চললাম ওদের নতুন ঠিকানায়। ডায়েরি রইল, যদি মারা যাই তাহলে পড়বে, নইলে নয়। এই সেই ডায়েরি, এই সেই চিরকুট বলে একটা নীল মলার দেওয়া খাতা আর একটা চিঠি এগিয়ে দিল জ্যাক স্যাভেজ। খাতাটা লাল ফিতে দিয়ে বাঁধা, গিঁটের ওপর গালার শিলমোহর। প্রফেসর বললেন, আমাকে এত বিশ্বাস করে ডায়েরি দেখাতে চাইছেন কেন? আপনি তো প্রফেসর ন্যাড প্যাল্টু চ্যাক্রো। অবাক হলাম আমি। প্রফেসর কিন্তু হলেন না, শুধু উচ্চারণটা শুধরে দিলেন। জ্যাক স্যাভেজ বললে, ব্যানার্জি তো আপনারই লোক, সিপি ব্যানার্জি। এইবার অবাক হলেন প্রফেসর। ব্যানার্জি নয়, ব্যানার্জি। কিন্তু আমি তো ও নামে কাউকে চিনি না। চ্যান্থ্রোপেরিকাস ব্যানার্জি আপনার লোক নয়? আটকে উঠল জ্যাক স্যাভেজ। ফের শুধরে দিলেন প্রফেসর, ও চন্দ্রপ্রকাশ ব্যানার্জি, এবার চিনেছি, গ্রেট 420। 420 মানে জোচ্চোর, সে এসেছিল এখানে এই তো পরশু। বললে ফ্রেড স্যাভেজের খোঁজ করতে আপনি আসতে পারেন। আমি যেন আপনাকে আটকে রেখে দিই। ডার্বিশায়ার থেকে ফিরে আপনাকে সব বলবে। গুম হয়ে রইলেন প্রফেসর। তারপর যা বললেন আমি তো তা জানতাম না। ফ্রেড স্যাভেজ দুনিয়ার একজনকেই নিজের আবিষ্কারের কথা লিখে জানিয়েছিলেন। সবাই ওকে পাগল বলেছে ছেলেবেলা থেকে, অথচ ওর বিশ্বাসটা বড় হয়েও যায়নি। আগের জন্মে সত্যি তিনি আইজ্যাক নিউটন ছিলেন। যে সমস্ত বিরাট আবিষ্কার মানুষের চিন্তাধারা পাল্টে দিয়েছে, তার সবই 18 মাস ধরে করেছিলেন উলস্ট্রপের এই বাড়িতে। সব তার মনে আছে, কিন্তু লোকে তা বিশ্বাস করে। তাই তিনি মন খুলেছিলেন শুধু প্রফেসরের কাছে। চিঠিপত্র চলেছে অনেক দিন ধরে। এ জন্মে তিনি যে ভয়ানক আবিষ্কারটা করে ফেলেছেন, তা যুগ যুগ ধরে ঘুমিয়েছিল ডার্বিশায়ারে ফেলে যাওয়া কয়লা খনিগুলোর নিচের বদ্ধ ফোকরে। ভূমিকম্প পাথরের স্তর ফাটিয়ে দিয়েছে। রাতের অন্ধকারে সেই বিভীষিকারা কায়া ধারণ করে জীবন্ত প্রাণীর হাড় মাংস শুষে নিয়েছে। নইলে তারা অদৃশ্য। তারাই এ যুগের অদৃশ্য অবতার। তাদের খতম করার দাওয়াই বানিয়েছেন ফ্রেড স্যাভেজ। ট্রায়াল দিয়েছেন কয়লার খনির পাতালে। নিশ্চিহ্ন হয়েছে অদৃশ্য অবতার। কিন্তু তাদেরই জ্ঞাতি ভাইরা দেখা দিয়েছে ইন্ডিয়ার এক জঙ্গলে। ডার্বিশায়ারে যেখানে প্রতি রাতে মানুষ আর পশু অদৃশ্য হয়ে যাচ্ছিল, অথবা শুধু কঙ্কাল পড়ে থাকছিল, কিন্তু রক্ত থাকতো না কোথাও, ঠিক ঠিক তেমনটাই ঘটছে ইন্ডিয়ার জঙ্গলে। অদৃশ্য অবতাররা সেখানকার পাতাল থেকেও বেরিয়ে এসেছে। জীবন্ত প্রাণীর মগজ, মাংস, রক্ত
হার গ্রহণ করে তারা শক্তি সঞ্চয় করে চলেছে। দিনের আলো তারা সইতে পারে না, বেরোয় শুধু রাতে। তাদের খতম করার দাওয়াই নিয়ে ফ্রেড স্যাভেজ যাচ্ছে জঙ্গলে। আরেক দিন দাওয়াই রইল উলসথ্রপের বাড়িতে, সেই সঙ্গে ফর্মুলাটা। ফ্রেড যদি আর না ফেরে, প্রফেসর যেন ফ্রেডের চিঠি দেখিয়ে সব নিয়ে যান। আমি বললাম, চন্দ্রপ্রকাশ ব্যানার্জি তাহলে এর মধ্যে ঢুকলো কি করে? কে লোকটা? প্রফেসর বললেন, বৈজ্ঞানিক জগতের ফর্মুলা চোর। ফ্রেড সাধাসিধে মানুষ, ওর খপ্পরে পড়েছে। আমাকে কিছু বলেনি, কিন্তু সে গেল কেন ডার্বিশায়ারে? জ্যাক বললে, চলুন আপনার গাড়ি নিয়ে যাওয়া যাক। থ্যাচার সরকারের আমলে ইংল্যান্ডের অনেক কয়লার খনি বন্ধ হয়ে গেছে। চেস্টারফিল্ড গ্রামটাও খাঁ খাঁ করছে। অথচ এক সময় ছিল জমজমাট মাইনিং ভিলেজ। এখন কয়লার খনির কোনো চিহ্ন নেই। ইংরেজরা ভালোবাসে সুন্দর পরিবেশ, তাই কয়লার পাহাড় সরিয়ে সুন্দর সবুজ ক্ষেত বানিয়ে নিয়েছে। কিন্তু এখনো ঝোপ ঢাকা গর্ত দু একটা পাওয়া যায়। রাতের অদৃশ্য অবতাররা এইসব ফুটো ফাটা দিয়ে বেরিয়ে জীবন্ত প্রাণীদের হাড় মাস খেয়ে গেছে। এইরকমই একটা ফুটোর ধারে পাওয়া গেল চন্দ্রপ্রকাশ ব্যানার্জির মৃতদেহ। অদৃশ্য অবতার তাকে আধখাওয়া অবস্থায় ফেলে গেছে। চামড়া সাফ, সাদা পাঁজরার ফাঁক দিয়ে ভেতরের দেহযন্ত্রগুলো তখনও রয়েছে। গাড়ি থেকে টিন আর স্প্রে গান নামিয়ে আনলেন প্রফেসর। ফ্রেড স্যাভেজ চিলেকোঠার ল্যাবরেটরিতে সিন্দুকের মধ্যে রেখে গেছিল টিনটা। ফুটোর মধ্যে স্প্রে গানের লম্বা নল ঢুকিয়ে দিয়ে স্প্রে করে দিলেন প্রফেসর। ভক ভক করে বিকট দুর্গন্ধ বেরিয়ে এলো ফুটো দিয়ে। প্রফেসর বললেন, ফ্রেডের দাওয়াই এড়িয়ে একটা দল বোধহয় ঘাপটি মেরেছিল এখানে, শেষ হয়ে গেল। এরপর সেই সংবাদের অপেক্ষায় রোজ সকালে কাগজ খুলে বসে থাকি। যুগ যুগ ধরে পাতালের প্রচণ্ড চাপ আর নিরন্ধ্র অন্ধকারের মধ্য থেকে অদৃশ্য অবতাররা আবার বেরিয়েছে সর্বনাশাক্ষীদের শান্তি মেটাতে। তারা সূক্ষ্ম জীবাণু, প্রাচীন জীবাণু জিন গবেষণায় পাল্টা জীবাণু বানিয়েছেন ফ্রেড স্যাভেজ। জীবন দিয়েছেন ইন্ডিয়ার জঙ্গলে, কিন্তু সাফ করে দিয়েছেন সেখানকার অদৃশ্য অবতারদেরও। কিন্তু তারা ছিল, আছে, থাকবে। তারাই মায়াদের নিশ্চিহ্ন করেছে, বারমুদার জাহাজ অদৃশ্য করেছে, পৃথিবীর নানান জায়গায় যুগ যুগ ধরে দলে দলে মানুষ উড়িয়ে নিয়ে গেছে। তাদের আবার ঘুম ভেঙেছে। কিন্তু ফর্মুলা রয়েছে প্রফেসরের চেম্মায়, জন্মান্তরিত নিউটনের তৈরি ফর্মুলা। যার দরকার পড়বে সেই পাবে। চিঠি লিখবে কিন্তু আমার ঠিকানায়। আমাদের চ্যানেল 32.5 ভাজার কাজ কেমন লাগছে আপনাদের? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের জানাবেন। এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরবর্তী কাজের আপডেট পেতে বেল আইকন প্রেস করুন। আপনাদের ভালোবাসা পেলে আমরা আরও নতুন নতুন কাজ নিয়ে আপনাদের সামনে আসার অপেক্ষায় থাকব। সঙ্গে থাকুন, শুনতে থাকুন 32.5 ভাজা।